হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ডাব্লিউডাব্লিউর মধ্যে আমরা সবাই জানি ম্যাচেস স্ক্রিপ্ট দিয়ে চালানো হয়। ঘুষি মারা হোক অথবা লাথি মারা হোক, সব কিছু অনেক চিন্তা ভাবনা করে আমাদের কাছে একটা আর্ট ভাবে প্রেজেন্ট করা হয়। যতই প্রেজেন্ট করা হোক, রেসলাররা তো মানুষ, মাঝে মধ্যে জিনিসটা অমন হয় না যেভাবে তারা প্ল্যান করে রেখেছিল। আবার এমনও হয় রেসলাররা তাদের যে রিয়েল রেভেন্স সেটা ম্যাচের মধ্যে নিয়ে নেয়। তো এই বিষয়ে আমরা টপ 10 মোমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আপনারা দেখতে পারবেন রেসলাররা কোন রেসলাররা তাদের রিয়েল রেভেন্স নিয়েছে ম্যাচের মধ্যে। শুরু করি নাম্বার 10 দিয়ে। নাম্বার 10, ব্রক লেসনার টু ব্রন স্ট্রোম্যান। ব্রক লেসনারকে তো আপনারা জানেন, এমনিতেই সে ডেঞ্জার একটা মানুষ। সে ইউএফসি চ্যাম্পিয়ন ছিল, ইউএফসি ট্রেনিং করেছে, কিভাবে রিয়েল ফাইট করতে হয় সেটা তার জানা আছে। যদি সিচুয়েশনটা এমন হয় একটা রেসলার অ্যাক্সিডেন্টলি ব্রক লেসনারকে মেরেছে, তাহলে সেই রেসলারের কি অবস্থা হবে? তো এমনই একটা মোমেন্ট আসে 2018 সালের রয়্যাল রাম্বলে, যেখানে ব্রক লেসনার এবং ব্রন স্ট্রোম্যান রিয়েল ফাইট করে। প্রথমে ব্রন স্ট্রোম্যান ভুলবশত ব্রক লেসনারকে নি মেরে দেয় এবং এই নিটা খুবই তাড়াতাড়ি ব্রক লেসনারের লাগে, এটাতে সে ব্যথাও পায়। এই নি খাওয়ার পর ব্রক লেসনারের একদম রাগ উঠে যায়। সে কি করেছে, রাগ হওয়ার পর ব্রন স্ট্রোম্যানের মতো একজন মানুষকে, যে কিনা 6.8 ফিট টল, তাকে উঠে সাথে সাথে পাঞ্চ মেরেছে। পাঞ্চ মারার সাথে সাথে অলরেডি নকআউটও হয়ে যাচ্ছিল ব্রন স্ট্রোম্যান। মারার পর বলে যে আস্তে ফাইট করো, মানে ব্রক লেসনার যে মারটা খেলো এটার পর সে মারে, তারপর বলে আস্তে দেখে শুনে ম্যাচ করো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন বা দেখেছেন কিভাবে ব্রন স্ট্রোম্যানের হেডটা শেক করেছে। আর আমার কাছে শকিং এটা লেগেছে, ব্রক লেসনারের মতো মানুষের পাঞ্চ খেয়ে সে নকআউট হয়নি। ইম্প্যাক্ট এমন ছিল, নকআউট তো হওয়ারই কথা ছিল। আর পরবর্তীতে ব্রন স্ট্রোম্যানকেও জিজ্ঞেস করা হয় এই বিষয়, তাদের যে ইনসিডেন্ট হয়েছে, সে এটার উপরে অ্যান্সার দেয় যে এত বড় দুইটা দানব যখন রিং এর মধ্যে থাকে এরকম ছোটখাটো জিনিস হতেই পারে। এবং সে বলেছে ওই সিচুয়েশনে তার অতটা রাগ ওঠেনি, কিন্তু সে ব্যথা পেয়েছিল। এরপর নাম্বার 9, ব্রক লেসনার টু রোমান রেইন্স। ব্রন স্ট্রোম্যানের 2018 সালের ইনসিডেন্ট তো অনেক বেশি ফেমাস হয়েছিল, কিন্তু রোমান রেইন্সের সাথে যেটা হয়েছে সেটা ম্যাচের মাঝখানে হয়েছিল। এর জন্য অনেকেই এই মোমেন্টটা মিস করেছে। যখন রেসেলমেনিয়া 31-এ ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ হচ্ছিল ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, তখন ম্যাচের মাঝখানে ব্রক লেসনার রোপের মাঝখানে আটকে গিয়েছিল এবং রোমান রেইন্স তাকে একটার পর একটা নি মারতেছিল। এবং নি মারার সময় অ্যাক্সিডেন্টলি ব্রক লেসনারকে এমনভাবে নি মারে রোমান রেইন্স, তখন ব্রক লেসনারের গালটা ছিলে যায়। আর এখানে আমার কথা হচ্ছে, ব্রক লেসনারের গাল ছিঁড়ে ফেলেছে, কিছু না কিছু তো এই ম্যাচে সে করবে। এবং আমি তার এক্সপ্রেশন দেখে বলি, সে মনে মনে চিন্তা করেছিল, আচ্ছা তুমি আমার গাল ছিঁড়েছ, দেখো আমি তোমার কি অবস্থা করি। ব্রক লেসনার এই ম্যাচে তার গ্লাভস খুলে ফেলে। তারপর রোমান রেইন্সের গ্লাভস খোলার পর এমন চর মানে রোমান রেইন্সের অবস্থা খারাপ করে দেয়। ইভেন রোমান রেইন্সও শক হয়েছে যে এ কি করতেছে। তারপর রোমান রেইন্স কিন্তু ওভাররিয়েক্ট করেনি ওই মোমেন্টে, সে আরো বলে যে আরো থাপ্পড় মারো। এছাড়াও ব্রক লেসনার রোমান রেইন্স যখন এপ্রিনে দাঁড়িয়েছিল, খুব জোরে গিয়ে একটা ক্লোজ লাইন মারে রোমান রেইন্সকে, এবং সে যেভাবে পড়েছে ওই সময় কিন্তু তার ব্যাক ইনজুরি হতে পারত। যত যাই হোক, এদের মধ্যে স্যাথ চ্যালেঞ্জ চলে আসে এবং স্যাথ চ্যালেঞ্জ এসে এদের টাইটেলটা নিয়ে যায়। যদি রোমান রেইন্স আরো রাগান্বিত করতো ব্রক লেসনারকে, আমার মনে হয় স্যাথ চ্যালেঞ্জের ক্যাশিংটাও সে নকআউট করে দিত। নাম্বার 8, স্টিভ রিচার্ড টু জেভিএল। ব্রক লেসনারের মতো ডেঞ্জারাস মানুষের থেকে রেভেন্স নেওয়া খুবই কঠিন, এবং ব্রক লেসনারের মতো মানুষদের ব্যাক স্টেজে অনেক বেশি পাওয়ার থাকে। এই ইনফ্লুয়েন্সের কারণে সবাই রেভেন্স নিতে ভয় পায়। তো স্টিভ রিচার্ডস একটা পুরানো রেসলার, জেভিএল থেকে অনেক বড় একটা বদলা নিয়েছে, মানে রেভেন্স নিয়েছে। আর এই যে রেভেন্স, এটা পার্সোনাল ছিল না, এটা তার ফ্রেন্ডের জন্য ছিল। অ্যাকচুয়ালি যখন জেভিএল এর ক্যারিয়ার পিকে ছিল, সে কিন্তু ডাব্লিউডাব্লিউইর মধ্যে সবচেয়ে বেশি দাদাগিরি করত। ছোট রেসলারদের সাথে মিসবিহেভ করা, হ্যারাস করা, এটা তার ডেইলি রুটিনে ছিল। তো ব্লুবেরি নামে একটা রেসলার ছিল যাকে জেবিএল মারার অনেক চেষ্টা করেছে। আর কেন মারার চেষ্টা করেছে, কারণ ব্লু মেনি
জেবিএল এর বিষয়ে প্রোমোতে সত্য কথা বলে দিয়েছিল। সে বলেছিল জেবিএল ব্যাক স্টেজে অনেক বেশি বুলি করে নতুন রেসলারদের, আর এটা শুনে জেবিএল অনেক বেশি রাগ হয়ে যায়, তার এটা ভালো লাগে না। ইসিডাব্লিউ তে যখন অনেকগুলো রেসলার একসাথে রিং এর মধ্যে এসে মারামারি করতেছিল, তো এই সময় জেবিএল সুজুকে ব্লু মিনিকে মারে, সে এমন পাঞ্চ দেয় তার মুখ থেকে সব অনেক রক্ত বের হয়। তো এইসব কন্ট্রোভার্সির মাঝে যখন জেবিএল এবং ব্লু মিনির একটা ম্যাচ হয়, ব্লু মিনির যে পার্টনার স্টিভেন রিচার্ড সে এসে জোরে একটা চেয়ার শট মারে এবং মারার সাথে সাথে তার বদলাটা সে নিয়ে নেয়। যেভাবে জেবিএল অপরচুনিটির ফায়দা নিয়েছে, স্টিভেন রিচার্ডও সেভাবে ফায়দা নিয়েছে এবং ওই ম্যাচে কিন্তু ব্লু মিনিকে জেতানো হয়েছে। নাম্বার 7, আন্ডারটেকার টু শন মাইকেল। এত সময় তো আপনারা বুঝে গিয়েছেন ডাব্লিউডাব্লিউতে এইভাবে রেভেন্স নেওয়া কন্টিনিউ বা চলতেই থাকে, কিন্তু এমন একটা সময় এসেছিল আন্ডারটেকারের কাছে এসে একটা রেসলার এসে বলেছিল যে সে যেন রেভেন্স নেয়। এই ইনসিডেন্টটা হয় আন্ডারটেকার টু শন মাইকেলের মধ্যে। একটা ম্যাচের মধ্যে শন মাইকেল স্পেশাল গেস্ট রেফারি ছিল। যখন এই ম্যাচের মধ্যে আন্ডারটেকারকে চেয়ার শট মারার মোমেন্ট আসে, শন মাইকেল তাকে চেয়ার শট মারে, কিন্তু চেয়ার শটটা খুব জোরে লাগে এবং এই চেয়ার শটটা সে যে জোরে মেরেছে এটা সাথে সাথে রিয়েলাইজ করতে পারে শন মাইকেল। এরপর থেকে যেই কটা শো হতো, শো এর ব্যাক স্টেজে গিয়ে শন মাইকেল আন্ডারটেকারকে বলতো সে যেন ঠিক এইভাবেই তাকে চেয়ার শট মারে। তো আন্ডারটেকারের এই সুযোগটা আসে হেল ইন আ সেল ম্যাচে। সেখানে গিয়ে আন্ডারটেকার তার বদলাটা নিতে পারে। এই যে চেয়ার শটের শটটা দেখতেছেন, এটা কিন্তু রিয়েল শট ছিল। আপনারা এই স্টোরিতে বুঝতে পারলেন অনেক বড় বড় রেসলার কিভাবে ওই সময় আন্ডারটেকারকে রেসপেক্ট করতো। নাম্বার 6, আন্ডারটেকার টু র্যান্ডি অর্টন। দেখেন লেজেন্ডদের কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা আমরা শন মাইকেলের লাস্ট স্টোরিতে বুঝতে পেরেছি, কিন্তু র্যান্ডি অর্টন আমাদের শিখিয়েছে লেজেন্ড অনেক বেশি জোরে মেরে দেয় এবং র্যান্ডি অর্টন পরবর্তীতে রিভিল করে যে ভেবেছিলাম জোরে মারবো তাহলে আওয়াজ জোরে আসবে। ইভেন সেটাও বলেছে সে আন্ডারটেকারের সাথে ম্যাচ করার জন্য অনেক বেশি নার্ভাস ছিল। এই চেয়ার শটটা খাওয়ার পর কিন্তু আন্ডারটেকারের রক্ত বের হয়েছিল অনেক। আন্ডারটেকার ব্যাকস্টেজে গিয়ে র্যান্ডি অর্টনকে ডিরেক্ট থ্রেট করেছে, বলেছে আমিও এইভাবে তোমার কাছ থেকে রেভেন্স নিব। ঠিক 2005 সালে যখন হেল ইন আ সেল ম্যাচ হয় র্যান্ডি অর্টন এবং আন্ডারটেকারের, তখন আন্ডারটেকার একটা চেয়ার শট মারে র্যান্ডি অর্টনকে এবং ঠিক সেম ভাবে র্যান্ডি অর্টনের মাথা ফেটে যায় এবং ঠিক সেম ভাবে সে তার যে হিসাব সেটা পুরো করে ফেলে। নাম্বার 5, আন্ডারটেকার টু শেন ম্যাকম্যান। দেখেন এত সময় বুঝেছেন আন্ডারটেকার অনেক লোকের থেকে তার রেভেন্স নিয়েছে। রেভেন্স নিতে নিতে সে বসের ছেলেকেও ছাড়েনি। একবার টিভি মনিটর দিয়ে শেন ম্যাকম্যান খুব জোরে আন্ডারটেকারকে মারে এবং আন্ডারটেকারকে মারার কারণে তার চোখের কর্নারে ফেটে যায়। ফেটে যাওয়ার পর হয়তো শেন ম্যাকম্যান বুঝতে পেরেছে যে রেভেন্স তো নিবেই। আর যখন তাদের ম্যাচ হয় হেল ইন আ সেল ম্যাচ রেসলমেনিয়াতে, ঠিক সেম ভাবে আন্ডারটেকার টিভি মনিটর মারে শেন ম্যাকম্যানকে এবং এটাও বলেছে যে আই উইল মেক ইউ মিস্টার ম্যাকম্যান। নাম্বার 4, প্যারিস স্যাটার্ন টু মাইক বেল। নাম্বার 4-এ যাদের কথা বললাম হয়তো তাদেরকে আপনারা চিনেন না, কিন্তু প্যারিস স্যাটার্ন 2001-এর সময় অনেক পপুলার ছিল। তখন একটা ম্যাচ হয় তার WWF শো বি মেটালে। তো সেখানে প্যারিস স্যাটার্নকে একটা জবার যার নাম হচ্ছে মাইক বেল, সে রং ওয়েতে তাকে মারে এবং এই মারার কারণে ভিন্স ম্যাকম্যান অনেক রাগ হয়। সে বলে কি হয়েছে, যখন জবারটা আসে সাথে সাথে মাপ চায়, মাপ চেয়ে চলে যায়। কিন্তু ভিন্স ম্যাকম্যান সে মাইকের পুরা রেভেন্স নেয়। সে প্যারিকে এমন একটা ক্যারেক্টার দেয়, ঝাড়ুর সাথে তার ভালোবাসা হয়ে যায়। আপনারা চিন্তা করতে পারেন একটা ঝাড়ুর সাথে ভালোবাসা। দেখেন এটা অনেক বেশি শকিং, ভিন্স ম্যাকম্যান একটা জবারের জন্য এইভাবে রেভেন্স নিল। নাম্বার 3, শ্যামরক টু ভাডার। এখানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একটার পর একটা পাঞ্চ মারতেছে শ্যামরক এবং মারতে মারতে ফ্লাইং কিকও মেরে দেয়। তো তখন সাথে সাথে ভাডার এসে ভাডার তাকে পাঞ্চ মারে। পাঞ্চ খাওয়ার পর কিন্তু সে পড়ে যায়। নাম্বার 2, বিগ শো টু কোফি কিংস্টন। আপনারা হয়তো জানেন আগে রয়ের মধ্যে কোফি কিংস্টন অনেক বেশি লাফালাফি করত। ঠিক এরকম লাফালাফি করতে করতে সে ড্রপ কিক মারে বিগ শোকে এবং এটা তার ফেসে লাগে। আর এটা বিগ শো, যেহেতু তাকে মেরেছে হিসাব তো বিগ শো নিবেই। তারপরে বিগ শো কোফিকে টেবিলের উপর শুয়ে এমন ভাবে মেরেছে বুকে, স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা ইচ্ছা করে মেরেছে। আর চপটা কিন্তু উপরে মারতে হয়, বিগ শো কিন্তু চপ নিচে মেরেছে। কোফি কিংস্টন পরবর্তীতে একটা ইন্টারভিউতে মজা করে বলে যে বিগ শো এমন ভাবে মেরেছে আমার চেস্টের শেপটাই নষ্ট করে দিয়েছে। নাম্বার 1, ভিন্স ম্যাকম্যান টু ড্যানিয়েল প্রিডার। এবং আপনারা যারা এখনও ভিডিওটাকে টিউন করতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আরও একটা চ্যানেল আছে সেখানে আমি আপডেট ভিডিও দেই, আপনারা সেই চ্যানেলটাও টিউন করতে পারেন।
যদি আপনাদের ভালো লাগে সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি যে এখন রেভেন্সের কথা বলবো এটা খুবই ডিফারেন্ট ছিল অন্যগুলো রেভেন্সের থেকে। ড্যানিয়েল প্রিডার ডাব্লিউডাব্লিউর একটা শো জিতে এবং এই শোটার নাম হচ্ছে টাফ এনাফ। যেহেতু এত বড় শো জিতেছে সে একটা সেগমেন্টে ডেবিউ করার সুযোগ পায় এবং সে ডেবিউ করে কার্ট অ্যাঙ্গেলের সামনে। আর কার্ট অ্যাঙ্গেল কিন্তু ওই সময় ডাব্লিউডাব্লিউর ওয়ান অফ দ্য টপ গাই ছিল। কার্ট অ্যাঙ্গেলের এবং পিউডারের একটা ছোট রেসলিং সেগমেন্ট হওয়ার কথা ছিল এবং এইখানে পিউডারের একটা অ্যাঙ্গেল স্ল্যাম খাওয়ার কথা ছিল। এবং আপনাদের বলে দিই পিউডার কিন্তু এমএমএ এক্সপার্ট ছিল, তার জন্য কার্ট অ্যাঙ্গেলকে দমানো খুবই সহজ ছিল। সে কি করে কার্ট অ্যাঙ্গেলকে একটা আর্ম লকে আটকায় ফেলে। কার্ট অ্যাঙ্গেল বের হওয়ার অনেক চেষ্টা করে লক থেকে, কিন্তু সে বের হতে পারে না এবং এমন একটা মোমেন্ট আসে পিউডার লিটারেলি তার হাতটা ভেঙে ফেলার মতো একটা মোমেন্ট নিয়ে আসে। আর তখন রেফারি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে 1 2 3 করে কার্ট অ্যাঙ্গেলকে বাঁচিয়ে দেয়। আর এটা দেখে ভিন্স ম্যাকম্যান অনেক বেশি রাগ হয়। সে মনে করে পিউডার ডিসরেসপেক্ট করেছে তার বিজনেসকে। ঠিক ওই বছর ভিন্স ম্যাকম্যান তাকে রয়্যাল রাম্বলে দেয়। আর আগেই ভিন্স ম্যাকম্যান এডি গ্যারেরো এবং ক্রিসকে রিং এর মধ্যে পাঠায়। এডি এবং ক্রিস রিয়েলে তাকে রিং এর মধ্যে মারে এবং নাম্বার 4-এ হার্ডকোর হলিও রিং এর মধ্যে আসে এবং সেও ধরে ধরে অনেক জোরে জোরে চপ মারতেছিল। দেখে মনেই হচ্ছিল ডাব্লিউডাব্লিউ রেসলার তার থেকে রিভেঞ্জ নিচ্ছে এবং ওই বছরে সবার আগে রয়্যাল রাম্বল থেকে তাকে এলিমিনেট করা হয়। এই যে এলিমিনেটটা করেছে এরপর ভিন্স ম্যাকম্যান তাকে আর ডাব্লিউডাব্লিউতে রাখেনি, তাকে বের করে দিয়েছে। তো এই ছিল টপ 10 রিয়েল মোমেন্ট যেখানে রেসলাররা রিভেঞ্জ নিয়েছে। আপনাদের এই ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই টাইপের আরো টপ 10 ভিডিও দেখতে চান আমাকে বলতে পারেন, আমি আরো টপ 10 ভিডিও নিয়ে আসবো। এবং আপনারা এটাও বলতে পারেন কোন টপ 10 মোমেন্ট আপনারা দেখতে চান, সেটার বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।